আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নতুন করে স্বৈরাচারের জন্ম প্রতিরোধের আহ্বানে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাস জুড়ে কর্মসূচি উদ্বোধন, দেশ মুক্তির স্বাদ পেয়েছে মন্তব্য। ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায় এনসিপির ঘোষণা, বিচার সংস্কার গণপরিষদ, নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রা। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন চেয়ে প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন, আসামি পক্ষের পাল্টা যুক্তি ৭ই জুলাই। আওয়ামী লীগ দেশে গুপ্ত সন্ত্রাস চালাচ্ছে বলে বিভিন্ন দলের অভিযোগ, জনগণের আকাঙ্ক্ষা মেনে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন লক্ষ্য রেখে ইসির প্রস্তুতি, ইসি পুনর্গঠনে কোনো বার্তা প্রধান উপদেষ্টা দেননি জানালেন সিইসি। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ভারতের ইন্দোরে সোনার তৈরি প্রাসাদ নির্মাণের খবর। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে মুক্তির স্বাদ দিয়েছে। জুলাই অভ্যুত্থান স্মরণে মাস জুড়ে কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে তরুণরা। দেশবাসীর প্রথম লক্ষ্য অর্জন হয়েছে। মোস্তামুলিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাইয়ের প্রথম দিন অভ্যুত্থান স্মরণে এক মাসের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক। এক বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। অধ্যাপক ইউনূস বলেন, 16 বছরে প্রথম বিদ্রোহ ঘোষণার মাধ্যমে লক্ষ্য পূরণ করা সম্ভব হয়েছে। যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক ইউনূস বলেন, দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের স্বপ্ন পূরণ করতে হবে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে। এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করছে দেশ। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া ওই আন্দোলনে টানা 15 বছরের বেশি সময় শাসন করা কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়। 36 দিনের আন্দোলনে হাজারেরও বেশি শহীদ হওয়ার পাশাপাশি কয়েক হাজার ছাত্র জনতা আহত হন। আন্দোলনের রক্তপাত শুরু হবার 20 দিনের মধ্যেই পালাতে হয় আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশজুড়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার কর্মসূচি শুরু।
সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত শেষে এই শহীদের পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতাকর্মীরা। পরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মুজিববাদী সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবু সাইদ ও জুলাইয়ের স্বপ্ন মানুষের কাছে তুলে ধরতেই এই পদযাত্রা। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা ৩রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এনসিপি নেতাকর্মীরা বলছেন, জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্তেরও আন্দোলন। যে মৃত্যু পাল্টে দিয়েছিল জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, কোটা আন্দোলন রূপ নিয়েছিল সরকার পতনের আন্দোলনে, সেই আবু সাইদের পিতা বলছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। শহীদ আবু সাইদের সমাধিস্থল থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। আবু সাইদের কবর জিয়ারতের পর গাইবান্ধার কয়েকটি উপজেলা শেষে রংপুরে পথসভা ও পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি। সেখানে আছেন তাফহিমুল ইসলাম, আমরা সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। তাফহিমুল, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমি যদি বলি যে সকালকার পর থেকে বেশ কয়েকটি জায়গায়, গাইবান্ধা সহ আবু সাইদের যে কবর জিয়ারতের পর থেকে বেশ কয়েকটি জায়গায় কিন্তু পথসভা পদযাত্রা করেছে। এরপর থেকে কিন্তু রংপুরের যে পদযাত্রাটি, এখানে কিন্তু সাধারণ মানুষের বেশ আমরা সাড়া দেখতে পাচ্ছি। এখানে যে প্রায় থেকে তারা হাঁটতে পদযাত্রা, আমরা দেখেছি যে শহরের যে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কিন্তু নাহিদরা কিন্তু শহরের একটি জায়গায় এসে সমাবেশ করবেন। আমরা দেখেছি যে রংপুরের সাধারণ মানুষ কিন্তু এসে আজকে পদযাত্রায় অংশ নিয়েছে, সেখানে হাজার হাজার মানুষ কিন্তু অংশ নিয়েছে। এখন মধ্যে বলা যায় যে আজকের যে এনসিপির প্রোগ্রামে সাধারণ মানুষের বেশ সারা দেখতে পাচ্ছি আমরা। এ ছিল রংপুর থেকে। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ঊর্ধ্বতন নেতৃত্বের দায় সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। পাল্টা যুক্তি উপস্থাপনের জন্য আসামি পক্ষের আইনজীবীরা সময় চাইলে ৭ জুলাই ঠিক করেন আদালত। মাজর রহমানের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১১টা ৪৫ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারকের ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শুরু হয়। মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে মামলার অভিযোগ গঠনের শুনানি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ডিসি ইকবাল বলেন, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায়, বাকিটি যায় না স্যার। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি, এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3 জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স লয়ার আমির হোসেন ও চৌধুরী আব্দুল আল মামুনের পক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপনের জন্য সময় চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন। ঐতিহাসিক মামলা বলেছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি।
আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। এর আগে 12 মে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। 1 জুন শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়। অভিযোগ আমল নিয়ে অভিযোগ গঠনের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাস জুড়ে কর্মসূচি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাদের কর্মসূচি নিয়ে মিথিলা রাজনের রিপোর্ট। দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খেলাফত মজলিস জানিয়েছে 5ই আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি করবে তারা। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ ও আহতদের জন্য দোয়া, বৃক্ষরোপণ কর্মসূচি, দেওয়াল লিখন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ফ্যাসিস্টদের দ্রুত বিচার নিশ্চিতে সভা ও গণসংযোগ। গণ অধিকার পরিষদের আলোচনা সভায় কোটা সংস্কার আন্দোলনের আদ্যপান্ত তুলে ধরে জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন। আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালাচ্ছে অভিযোগ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকারকে আহ্বান জানিয়েছে দলটি। আমরা দেখছি যে এখনো পরাজিত ফ্যাসিস্টরা তারা বসে নেই, তারা নানাভাবেই এই অভ্যুত্থানকে, তার অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলি, অভ্যুত্থানের শক্তির উপর আপনারা দাঁড়িয়ে আছেন। এইখানে অভ্যুত্থানের অর্জন হচ্ছে দেশে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করা। যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা। জুলাই গণ অভ্যুত্থান ও জন আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনার আয়োজন করে গণশক্তি সভা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি মানা না হলে 3রা আগস্ট কফিন মিছিল নিয়ে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে তারা। পরাগাজিমের রিপোর্ট। জুলাই সনদের দাবিতে বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধারা। সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগ অনেকটাই ব্যাহত হয়ে গেছে। জুলাইটা কারো বাপের না, আমার না, জুলাইটা এনসিপির না, জুলাইটা ডক্টর ইউনূসের না, জুলাইটা শুধু জুলাই যোদ্ধাদের। জুলাই থেকে জুলাই চলে আসলো, তা আজকে পর্যন্ত আমরা জুলাইয়ের যে সাংবিধানিক স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদ, তার কোনো অগ্রগতি কিংবা সরকারের তরফ থেকে আমাদেরকে ক্লিয়ার কাট কোনো স্টেটমেন্টই দেওয়া হয়নি। বক্তৃতার পর তাদের দাবি পেশ করতে হেয়ার রোডের দিকে যেতে চাইলে কাকরাইল মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। দাবি ঘোষণার পর সন্ধ্যা 6টার দিকে কর্মসূচি স্থগিত করেন তারা। তবে দাবির সমর্থনে মাসব্যাপী সচেতনতা কর্মসূচি চলবে বলে জানানো হয়। আজিম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রধান উপদেষ্টা কোনো বার্তা দেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা না হলেও ইসি পুরোদমে প্রস্তুত বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সিইসি। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসকে লক্ষ্য রেখে ইসি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সিইসি। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনের সময়সীমা সহ নানা আলোচনার মাঝে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। রবি ও সোমবার নির্বাচন কমিশনে সিইসি অনুপস্থিত থাকায় ইসি পুনর্গঠন হচ্ছে এমন গুঞ্জনও ছিল। মঙ্গলবার নির্বাচন কমিশনে এসে সিইসি জানালেন, চিকিৎসার জন্য কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দেখলাম যে কেউ কেউ আমাকে পদত্যাগ করাই দিয়েছে, কেউ বলেছে আমি কথা বলার পর অসুস্থ হয়ে গেছি। আই ক্যান টেল ইউ ফর শিওর, ধরুন কোনো বার্তা আমাকে দেওয়া হয়নি।
এই জন্য কোনো বার্তা দেওয়া হয়নি। কেন দিবে? আমরা কি কোনো ইলেকশন করেছি? আমরা কোনো ইলেকশন রিগিং করছি না কারো পক্ষপাতিত্ব করেছি? আমরা কেউ এসে জোর করেছি এই চেয়ারে বসে গেছি? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা এর জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সরকার ও ইসি একই লক্ষ্যে এগুচ্ছে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওইটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েব লেন্থে আছি। লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে, ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। ইসির কার্যক্রমে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারবেন মনে করেন সিইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির মামলায় নতুন করে তদন্ত করছে দুদক। এ তথ্য জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেছেন, এ বিষয়ে দুদককে সঠিকভাবে তদন্ত করতে দেওয়া হয়নি। যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও বিগত সরকারের আমলে গায়ের জোরে আসামিদের অব্যাহতি দেওয়া হয়। এনামুল কবির রূপমের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। তদন্ত শেষে দায় থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত রিপোর্ট দেন তদন্তকারীরা। সঠিকভাবে সে সময় তদন্ত করা হয়নি এমন অভিযোগে আবারও মামলাটি পুনরুজ্জীবিত করেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে আমরা মনে করছি যে এফআরটি হওয়াটা ঠিক হয়নি। আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এটাতে আমাদের একটা ম্যানস্ট্রিয়া কিংবা একটা অসৎ উদ্দেশ্য, অপরাধ প্রবণতা এটার মধ্যে থেকে যায়, সেটা প্রমাণিত হয়ে আসে। যে জিনিসটা আমার একবার ক্রয় করলে একাধিকবার ব্যবহার করতে পারি, আমার এটা বারবার এই ব্যয়টা আমার এখানে দেখানোর সমীচীন না, এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। কনসালটেন্টদের তাদের যেসব সিবি যেভাবে মূল্যায়ন করার কথা ছিল আমরা সেটা সেভাবে করিনি, এরকম একটা অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সে সময়ের সেতু সচিবের দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দুদক। আমাদের মনে হয় যে এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে, যদি আরও নাম আসে, তো আমরা সেটাকে আমরা আমাদের মতো করে নেব। আর যদি এর মধ্যে কারো গাফিলতি আমরা পর্যবেক্ষণ করি, সেটাকে আমরা বিবেচনা আনবো, না আনার কোনো কারণ নেই। দুদক কর্মকর্তারা কোন পরিস্থিতিতে কেন তদন্তে গাফিলতি করেছিলেন জানতে তদন্ত চলছে বলে জানান দুদক চেয়ারম্যান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আর সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমানের প্রথম বৈঠক হয়েছে। বৈঠকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ সহযোগিতায় বাংলাদেশ হেরিটেজ মাস উদযাপনের প্রস্তাব দেন হাইকমিশনার আবিদা ইসলাম। হাইকমিশনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে উদযাপনের সমর্থন জানান মেয়র লুৎফর রহমান। বাংলাদেশের সংস্কৃতি, রন্ধনশৈলী ও শিল্পের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন হাইকমিশনার। বাংলাদেশ হাইকমিশন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথ সমন্বয়ে একটি কোর গ্রুপ গঠনেরও প্রস্তাব দেন তিনি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন নির্বাহী মেয়র লুৎফর রহমান। ইউরোপ জুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। স্পেনের তাপমাত্রা রেকর্ড 48 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের মতো রোগীর সংখ্যা। স্পেনের বিভিন্ন অঞ্চলে জারি হয়েছে রেড অ্যালার্ট। তবে শুধু স্পেনই নয়, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, তুরস্ক সহ ইউরোপের অন্তত 15টি দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কৃষি ও পানি সম্পদ খাতে পড়ছে বিরূপ প্রভাব। অনেক অঞ্চলে দাবানলের ঝুঁকিও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়া আগামীতেও দেখা যেতে পারে। তাপপ্রবাহ থেকে বাঁচতে পর্যাপ্ত পানি ও বাড়িতেই অবস্থান করার পরামর্শ দিচ্ছে প্রশাসন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের প্রদর্শন করা হচ্ছে চলচ্চিত্র শোধ। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক, রাফিয়াত রশিদ মিথিলা ও আরফাত আহমেদ সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শক।
নিটো টাটা, বিশেষ সংবাদ। ভারতের ইন্দোরে সোনার থিমযুক্ত প্রাসাদ নির্মিত হয়েছে। প্রাসাদটির আসবাব থেকে শুরু করে বৈদ্যুতিক সকেট পর্যন্ত সবকিছু তৈরিতে ব্যবহার করা হয়েছে খাঁটি সোনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যতিক্রম বাড়ির ভিডিও শেয়ার করার পর থেকে তা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বাড়ির মালিক দম্পতি জানান, এই সোনায় মোড়া প্রাসাদে 10টি শয়নকক্ষ ও একটি নিজস্ব গোশালা রয়েছে। ভিডিওটি প্রকাশের পরে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। কেউ কেউ বলেন, বাড়িটি যেন সরাসরি কোনো সিনেমার সেট থেকে উঠে এসেছে। গণ অভ্যুত্থানের মাসের প্রথম দিনে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। রাজধানী চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আগত জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী, পেশা এবং সিভিল সোসাইটির সম্মানিত প্রতিনিধিগণ, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের হাজারো শহীদ এবং হতাহতদের বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয়জন যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমার আন্তরিক আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। একই সঙ্গে দেশের গণতান্ত্রিকামী জনগণকে অভিনন্দন জানাই। গুম, খুন, অপহরণ, জেল, জুলুম, হুলিয়া, হামলা, মামলা, ভয় কোনো কিছুই যাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিচ্যুত রাখতে পারেনি। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম। ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার 5ই আগস্টের দেওয়া 1 বছর আগে সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চাই। সেদিন আমি বলেছিলাম, গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন, বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে এইভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন, অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে। গুম, খুন, অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তান স্বজনদের শহীদী মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় 5ই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ। শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, 24-এর গণ অভ্যুত্থানে আপনার প্রিয়জন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন শহীদ শুধু আপনার স্বজন নন, তিনি জাতির গৌরব, তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা। সুতরাং আপনাদের স্বজন হারানোর বেদনা, আপনাদের সহ্য শক্তি, সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিকামী জনগণের পক্ষ থেকে আবারও জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। শহীদ পরিবারের সম্মানিত মায়েরা এবং প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে আমি এবং আমরা সবাই আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
ডাটা সেন্টার স্থানান্তরের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম 5 দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলারে জানানো হয়, ডাটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে আগামী 4 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারায় অর্পিত ক্ষমতা বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবারও বিরতি দিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি চলতি অর্থবছরে প্রথমবারের মতো 15,35,000 মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে নতুন রেকর্ড করেছে। দুপুরে চট্টগ্রামে ইআরএল এর হল রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের অনুমোদন পাওয়া গেলে দ্রুত সময়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। এছাড়া মহেশখালী ও পায়রাতে নতুন রিফাইনারি নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তারা ছিলেন। খেলার খবর। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।